তো এর আগের পার্টে আমরা দেখেছি নাথানের অ্যাসিস্ট্যান্ট লিকে কল করে আর বলে প্লিজ আমাকে বাঁচাও, তারা আমার পেছনে পড়েছে। লি তখন জিজ্ঞেস করে তুমি কোথায় আছো। তো এই পার্টের শুরুতে অ্যাসিস্ট্যান্ট ওই রোডের নাম বলে যেখানে সে ড্রাইভ করছিল, আর মোজো সেটা ম্যাপে দেখে আর বুঝতে পারে সেই রোড তাদের হোটেলের কাছেই। তাই লি অ্যাসিস্ট্যান্টকে বলে একটা কাজ করো, তুমি ডোডো গ্রুপ হোটেলের রোডের দিকে যাও, আমি তোমার জন্য সেখানেই অপেক্ষা করব। যদি তারা তোমাকে ধরেও নেয় তাহলেও তুমি কোনো অবস্থাতেই ওই ফাইলগুলো তাদের কাছে দিও না, কারণ ওই ফাইলগুলো থাকলে তোমার জীবন বাঁচানো যাবে। ওইদিকে এন্ড্রিউ আর জেজে তার পিছু ছাড়ার নামই নেয় না আর জোরে জোরে তাকে তাড়া করতে থাকে। কিন্তু হঠাৎ করে এন্ড্রিউ একটা সিগন্যালে ফেসে যায়। অ্যাসিস্ট্যান্ট তো ভয় পেয়ে পেছনের দৃশ্য আয়নায় বারবার দেখতে থাকে আর ড্রাইভ করতে থাকে। এই জন্য সে সামনের একটা গাড়ির সাথে ধাক্কা লাগতে যাবে, তখনই সে গাড়ি ঘুরিয়ে নেয় যাতে অ্যাক্সিডেন্ট না হয়। এইভাবে সে ওই পাশে প্ল্যাটফর্মে গাড়ি রাখে আর তার অনেক আঘাত লাগে, কিন্তু সে কোনোভাবে গাড়ি থেকে বের হয়ে আসে। তখনই সেখানে জেজে আর নাথান চলে আসে। নাথান বলে তাকে আমাদের গাড়িতে ওঠাও, তারপর আমরা তাকে এত মারব যাতে সে নিজেই সব বলে দেয়। কিন্তু এর মধ্যে সেখানে এন্ড্রু আর তার অ্যাসিস্ট্যান্ট চলে আসে। এন্ড্রু বলে ছাড়ো তাকে, সে আমার লোক। আরে কাল পর্যন্ত তো সে আমাদের লোক ছিল, আজ কিভাবে তোমার লোক হলো? জেজে নাথানকে বলে এই এন্ড্রুকে আর তার অ্যাসিস্ট্যান্টকে মেরে চাটনি বানিয়ে দাও। এটা বলে জেজে নিজে তো চলে যায়, আর তখন এন্ড্রু আর তার অ্যাসিস্ট্যান্টকে ওই লোকেরা অনেক মারে আর তাদের খুব খারাপ অবস্থা করে চলে যায়। এন্ড্রু তো উঠতেই পারে না, কিন্তু তার অ্যাসিস্ট্যান্ট এন্ড্রুকে সাহায্য করে আর বলে চলুন হাসপাতালে যাই, না হলে এখন আর কি করব। কিন্তু এন্ড্রু বলে প্রথমে আমাকে ওই ফাইল অর্জন করতে হবে। আমি জিনাকে প্রমিস করেছি যে আমি তাকে ব্যান্ডোরা বক্সটা দিব, আর আমি তাকে দ্বিতীয়বার ধোকা দিতে চাই না। আর নাথানের অ্যাসিস্ট্যান্টের গাড়ির ভেতরে ফোন বেজে ওঠে। এন্ড্রু দৌড়ে যায় আর ফোন ওঠায়। তো সেখানে লি তাকে বলে তুমি কোথায় আছো? আমি মেইন রোডে পৌঁছে গেছি। লি তো জানে না যে অ্যাসিস্ট্যান্ট ধরা পড়ে গেছে। তখন এন্ড্রু বলে তাকে জেজে আর নাথান ধরে নিয়ে গেছে, আর ফাইল নেওয়ার আগে তাদের থামাতে হবে। লি তখন জিজ্ঞেস করে তারা কোন রাস্তায় গেছে। এন্ড্রু তাকে রাস্তা বলে। তারপর লি ওই রাস্তায় যায়, কিন্তু সেখানে কাউকে দেখতে পায় না। তারপর আমাদের অ্যাসিস্ট্যান্টকে দেখানো হয় যাকে একটা পুরনো ফ্যাক্টরিতে বেঁধে অনেক মারা হচ্ছে। নাথান বলে যদি তুমি বলো ওই ফাইল কোথায় আছে তাহলে আমি তোমার জীবন ভিক্ষা দেব, না হলে তুমি তো জানোই আমি কি করতে পারি আর আমি আজ পর্যন্ত কি করেছি। কিন্তু অ্যাসিস্ট্যান্ট বলে আপনি কোন ফাইলে কথা বলছেন? আমার কাছে তো কোনো ফাইলই নেই। যে তখন বলে তার সাথে কথা বলে কোনো লাভ নেই, তুমি একটা কাজ করো, তার মাথা ফাটিয়ে দাও। তো এখানে অ্যাসিস্ট্যান্ট তার মাথা ফাটাতেই যাবে, তখন জেজের কাছে একটা কল আসে। জেজে কলটা ধরে। কলটা করার লোকের ভয়েস একদমই ওই আননোন নাম্বারের লোকটার মতো শোনা যায়, যে নিউজ চ্যানেলে কল করে বলেছিল যে ব্যান্ডোরা বক্স আমার কাছেই আছে। জেজে বলে তুমি কে? সে বলে আরে আমি টিভি শোতে কল করেছিলাম সেই ব্যক্তি, ভুলে গেছো কি? তুমি যে ব্যান্ডোরা বক্স খুঁজছো সেটা আমার কাছে আছে। আমি লিয়ের সাথে কথা বলেছি আর সে ব্যান্ডোরা বক্স নেওয়ার জন্য আমাকে $5 মিলিয়ন দিতে রাজি হয়েছে। যদি আপনি ফাইল চান তাহলে আপনি কত দেবেন সেটা বলেন। জেজে বলে কিন্তু আমি এটা বিশ্বাস করব কিভাবে যে ব্যান্ডোরা বক্স তোমার কাছে আছে? অন্যদিকে দেখানো হয় আসলে ভয়েস চেঞ্জার অ্যাপের মাধ্যমে লি কল করে কথা বলছিল। লি তো জেজের পুরো কুণ্ডলি জানতো, তাই লি বলে আমি সেই ফাইল পড়েছি, তার মধ্যে আপনার সব নোংরামি আর খুনের অনেক ডিটেলস আছে, কি বলবো আপনাকে। এটা বলে লি সব ডিটেলস বলতে শুরু করে। এসব শুনে জেজে বলে হয়েছে হয়েছে, তার ব্যাপারে বেশি কথা বলো না। আমার বিশ্বাস হয়েছে যে ওই ফাইল তোমার কাছেই আছে, এখন বলো তুমি কি চাও। লি আবারও ওই ভয়েসের মাধ্যমে বলে যে সে আমাকে $5 মিলিয়ন দেওয়ার প্রমিস করেছে, তুমি কত দেবে এটা বলো। জেজে বলে আরে আমি তোমাকে $8 মিলিয়ন দিতেও পারি। লি বলে ঠিক আছে আমি আবার কল করব। এটা বলে লি কল কেটে দেয়। এরপর একটা আননোন নাম্বার থেকে নাথানের কাছে কল আসে, আর এই কলটাও লি করেছিল। তারপর সে আবার ওই ভয়েস চেঞ্জার অ্যাপের মাধ্যমে কথা বলে। লি বলে ওই ফাইলে তোমার ব্যাপারে অনেক কিছু আছে, সেখানে এভিডেন্সে পরিষ্কার লেখা আছে যে তুমি লিয়ের ফ্যামিলিকে খুন করিয়েছ। নাথানেরও বিশ্বাস হয়ে যায় যে ফাইল অ্যাসিস্ট্যান্টের কাছে নয় বরং ওই আননোন নাম্বারের লোকটার কাছে আছে। লি ওই আননোন নাম্বারের লোকটার ভয়েসে বলে একদম ফ্রি দেওয়ার জন্য কি আমি এই ফাইল চুরি করেছি? যে আমাকে $8 মিলিয়ন দেওয়ার জন্য রেডি আছে, তুমি আমাকে $10 মিলিয়ন দিলে ফাইল তোমার হয়ে যাবে। নাথান তো গর্ব করে বলে যে $10 মিলিয়ন তো আমার পায়ের ধুলো সমান, তুমি এখনই এই জায়গায় আসো, আমি তোমাকে পুরো অ্যামাউন্টটাই দিয়ে দেব। লি বলে ঠিক আছে বলো কোথায় আসতে হবে। এরপর নাথান একটা জায়গার নাম বলে কল কেটে দেয়। তারপর নাথান জেজেকে বলে ফাইল পাওয়া গেছে, আপনি আপনার একটা লোক আমার সাথে পাঠিয়ে দিন, আমি ফাইলও আনবো আর ওই লোকটাকেও ধরে আনবো। জেজেও রাজি হয়ে যায় আর নাথান ওই লোকটার সাথে দেখা করার জন্য যায়।
ওইদিকে লি নাথানের সাথে দেখা করার জন্য মোজো আর গ্রের সাথে নাথানের বলা জায়গায় অপেক্ষা করছিল। তখন সেখানে নাথান পৌঁছে যায়, কিন্তু এইবার কলে নাথানের সাথে মোজো কথা বলে। সেও ওই ভয়েস চেঞ্জার অ্যাপের মাধ্যমেই বলে। তো ওই ভয়েসে সে বলে, আমি আসলে ট্রাফিকে ফেসে গেছি, তুমি সেখানে অপেক্ষা করো, আমি পৌঁছে যাব। এর মধ্যেই লি নাথানের পেছনে এসে দাঁড়ায়। নাথান লিকে দেখার সাথে সাথেই সেখান থেকে পালিয়ে যায়। লি তাকে তাড়া করে, নাথানের লোকও তাদের পেছনে যেতে থাকে। তখন তাকে গ্রে থামিয়ে দেয়। গ্রে যে গতিতে তার দিকে ছুটে আসে দেখে মনে হয় তার ভেতরেও সাহস চলে এসেছে, আর সে ওই লোকটাকে ধরে সেখানে মারবে। কিন্তু কোথায় আর, উল্টো সেই লোকটাই গ্রেকে ধরে নিচে ফেলে দেয়। তারপর মোজো আসে। লোকটা মোজোকে গ্রের মতো দুর্বল ভেবে মোজোকেও মারার চেষ্টা করে, কিন্তু মোজো তো। অন্যদিকে লি নাথানকে এক জায়গায় লক করে ফেলে। তখন নাথান একটা বড় লাঠি তুলে নিয়ে লিকে ভয় দেখায় আর বলে, এই মুহূর্তে এখান থেকে চলে যাও, না হলে আমার রাগ তো তুমি দেখেছই, আমি কারোর জীবন নিতে পারি, তুমি জানো তো। লি বলে, আমি তোমাকে এখন একটা সুযোগ দিচ্ছি, সেটাও আবার এর জন্য, কারণ তুমি সিন্ডির ভাই। এখন বলো তুমি তোমার অ্যাসিস্ট্যান্টকে কোথায় রেখেছো, তারপর আমি তোমাকে ক্ষমা করে দেব। কিন্তু নাথান তার অভ্যাস ছাড়তে পারে না আর বলে, ওই ফাইল ছাড়া তুমি কারোরই কিছু করতে পারবে না, মনে রেখো, আর সেটা খুব তাড়াতাড়ি আমার হাতে চলে আসবে। তার শিশুসুলভ কথা শুনে লিয়ের আরও রাগ উঠে যায়। তারপর সে নাথানের হাত মোচড় দিয়ে দেয় আর অনেক মারে। তারপর একটা বড় পাথর দিয়ে নাথানকে মারতেই যাবে, তখন সেই সময় মোজো এসে লিকে থামিয়ে দেয় আর বলে, এটা ঠিক না। এর মধ্যেই সেখানে গ্রে এসে বলে, আমি নাথানের গাড়ি ব্ল্যাক বক্স চেক করেছি, তার লোকেশন একটা পুরনো ফ্যাক্টরিতে দেখাচ্ছে। লি বলে, তুমি তাড়াতাড়ি পুলিশকে নিয়ে সেই লোকেশনে চলে যাও। আর তারপর তারা সবাই ওই ফ্যাক্টরিতে যাওয়ার জন্য বের হয়ে যায়, যেখানে যে অনেক টেনশনে ছিল যে এত সময় হওয়ার পরেও নাথান ফিরে কেন আসছে না। যে বলে, মনে হয় কোনো সমস্যা হয়েছে, তোমরা এই অ্যাসিস্ট্যান্টকে কোথাও শিফট করে দাও। তখন যে লোকেরা অ্যাসিস্ট্যান্টকে নিয়ে সেখান থেকে যেতেই থাকে, তখনই সেখানে পুলিশ চলে আসে। তারপর আর কি, সবাই জীবন বাঁচানোর জন্য সেখান থেকে পালিয়ে যায়। অবশেষে তারা অ্যাসিস্ট্যান্টকে বাঁচিয়ে নেয়। লি তাকে জিজ্ঞেস করে, ওই ব্যান্ডোরা বক্স কোথায় আছে। অ্যাসিস্ট্যান্ট বলে, সেটা একদম সেফ আছে, তুমি চিন্তা করো না। কিন্তু এখানে এই সিন কাট হয়ে যায়। অন্যদিকে এন্ড্রু হাসপাতালে ছিল, তার মন অনেক খারাপ ছিল। সে জিনাকে বলে, আমি আবার তোমাকে ওই ফাইল দিতে পারলাম না, যদি সেটা যে পেয়ে যায় তাহলে তার বিরুদ্ধে সব এভিডেন্স সে শেষ করে ফেলবে। কিন্তু জিনা এখনও তার উপরে রেগে যায় আর অনেক সুন্দর করে বলে, তুমি বেঁচে গেছো, এটাই অনেক। এর মধ্যে লি কল করে বলে, সেই ফাইলটা পেয়ে গেছি। পরের সিনে লি আর জিনা দেখা করে, তখন ওই ফাইল জিনাকে সে দিয়ে দেয়। জিনা বলে, আমি কালকেই ফাইলের সব ডিটেলস লাইভ টিভিতে রিভিল করে দেব। পরের দিন টিভি শোতে জিনা বলে, যে আর নাথানের বিরুদ্ধে স্ট্রং এভিডেন্স পাওয়া গিয়েছে, মানে ওই ব্যান্ডোরা বক্সের ফাইল পাওয়া গেছে। আর এই সংযোগে আমি আপনাদের 3টা ভয়েস রেকর্ডও শোনাতে চাই, তারপর আপনারা বুঝতে পারবেন যে আর নাথান অপরাধের ক্ষেত্রে এমন একজন দক্ষ দুজন মানুষ। প্রথম রেকর্ড হলো যে আর নাথানের মধ্যে কথা হয়েছিল, যেখানে নাথান বলেছিল, আমাদের কোনোভাবে লিয়ের পরিবারের সবাইকে শেষ করে ফেলতে হবে, তারপর সিডো হাসপাতাল আমাদের হয়ে যাবে, তখন ডোডো গ্রুপকে টক্কর দেওয়ার কেউই থাকবে না। এদিকে এসব শুনেতেও চেয়ারম্যানের ওয়াইফ নিজে চমকে যায় আর বলে, সত্যি কি আমার ছেলে এসব করেছিল। দ্বিতীয় রেকর্ড হচ্ছে যে তার বডিগার্ডকে বলে, আমি লিয়ে পরিবারের সবাইকে মেরে ফেলেছি, এটা কেউ জানতে পারবে না, আর না কারোর আমার উপরে সন্দেহ হবে, কারণ আমি যে লিয়ের আঙ্কেল। আর বাকি থাকলো ওই লিয়ের কথা, সে তো অন্ধ, তার কথা কে বিশ্বাস করবে। আর এখন সব প্রপার্টির মালিক আমিই হব, শুধু আমি। রেকর্ড শেষে যে বলছিল, নেইলের মেয়ে কিমি ভুল করে আমার ওয়াইফকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল, যার জন্য আমার ওয়াইফ সিঁড়ি থেকে পড়ে মারা গিয়েছে। কিন্তু নেইলকে ভয় দেখানোর জন্য আমি একটা ভালো সুযোগ পেয়েছিলাম, আর এই বাহানায় আমি তার মেয়ের জামাই হতে সফল হয়েছিলাম, কারণ নেইলের পলিটিক্স পাওয়ার ব্যবহার করে আমার এখন অনেক কিছুই অর্জন করা বাকি আছে। আর এই 3টা রেকর্ড জিনা টিভিতে রিলিজ করে দেয়। আর এসব দেখে নেইল অবাক হয়ে যায় আর তার খুব কষ্ট হয় যে তার মেয়ের জীবন খারাপ হয়ে গেল। অবশেষে জিনা টিভি ক্যামেরা দেখে বলে, আমার ভাইয়ের খুনও যেই করেছিল, সেটার এভিডেন্স তো এই ফাইলে নেই, কিন্তু যে বডিগার্ড তার জন্য একমাত্র উইটনেস। আমি তাকে বলতে চাই, দেখো তোমার একটা জীবন আছে, তুমি বাঁচতে শেখো, তুমি নিজে এসে সারেন্ডার করে দাও আর ওই সব কিছু কবুল করো যেগুলো যে তোমাকে করার জন্য জোর করেছে। যদি তুমি এটা করো তাহলে যে তো শাস্তি পাবেই, তার সাথে তোমাকে ক্ষমা করে দেওয়ারও চান্স রয়েছে। দেখো যেজন তুমি তোমার জীবন শেষ করো না। বডিগার্ড অনেক মন দিয়ে জিনার কথাগুলো শুনছিল। যে বলে, আরে তুমি এসব কেন দেখছো, সে তোমার ব্রেনওয়াশ করার চেষ্টা করছে।
সে জানে না যে তুমি আমার কত ভালো রফাদার। বন্ধ করো টিভি। তারপর বডিগার্ড টিভি বন্ধ করে, কিন্তু তার কোনো কথাই ঠিকমতো সে উত্তর দেয় না আর বলে এই বাসার ওনারও হয়তো সবকিছু জেনে গেছে, তাই তাড়াতাড়ি আমাদের বাসা খালি করে দেওয়া উচিত। এটাতে বোঝা যায় যে পুরোপুরি ফেসে গেছে আর পুলিশ তাকে খুঁজছে। অন্যদিকে লি তার টিম ডোডো গ্রুপকে টেক ওভার করার জন্য মিটিং করে। এসব এন্ড্রু টিভিতে দেখে ডিসাইড করে যে কোনোভাবেই আমি ডোডো গ্রুপ লির হাতে যেতে দেব না। তাই এন্ড্রু নিজে একটা মিটিং ডাকে আর বলে ডোডো গ্রুপে থাকা আমার এবং আমার বাবার শেয়ার আমি অন্য একটা কোম্পানিকে বিক্রি করতে যাচ্ছি। আসলে এন্ড্রু লিকে ছাড়া অন্য যে কোনো কোম্পানির কাছে ডোডো গ্রুপ দিতে রাজি, সেটাতে কোম্পানির বাজার মূল্য যতই ছোট হোক না কেন। সেটা দেখে চেয়ারম্যান পিএকে বলে তুমি লিয়ের সাথে আমার মিটিং অ্যারেঞ্জ করো। পরের সিনে চেয়ারম্যান লিয়ের সাথে দেখা করতে যায় আর বলে আমি আমার শেয়ার তোমাকে দিতে রাজি আছি, তার বদলে তোমার আমাকে আর আমার ছেলেকে ক্ষমা করে দিতে হবে। এটা একজন বৃদ্ধ বাবার অনুরোধ। চেয়ারম্যান অনেক ইমোশনাল হয়ে রিকোয়েস্ট করে, এটা শেষ সুযোগ আমার কাছে নিজের কোম্পানিকে বাঁচানোর। আর যখন এন্ড্রু এই কথা জানতে পারে যে চেয়ারম্যান তার শেয়ার লিকে দিতে রাজি হয়েছে, তখন সে এসে বলে বাবা আপনি আপনার শেয়ার লিকে দেওয়ার জন্য রাজি কিভাবে হতে পারেন? চেয়ারম্যান তখন বলে তুমি জানো ডোডো গ্রুপ সব মিলে কতগুলো এমপ্লয়ি আছে? যদি এই কোম্পানি তুমি অন্য কারো হাতে দাও তাহলে ওই এমপ্লয়িদের কি হবে? এটা ভেবে দেখেছো কখনো? আমার কথা শোনো, তোমার এখন এখান থেকে চলে যাওয়াই ভালো। এই কথা শুনে এন্ড্রু অবাক হয়ে যায় আর জিজ্ঞেস করে তাহলে কি আপনিও আমাকে ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন? তখন চেয়ারম্যান বলে না, আমি তোমাকে কিভাবে ছেড়ে যেতে পারি? তুমি যেরকমই হও না কেন সব সময় আমার ছেলেই হয়ে থাকবে। কিন্তু সম্পর্ক তখনই গভীর হয় যখন দূরত্ব বাড়ে, তখনই দুজন দুজনের ব্যাপারে বুঝতে পারে। তাই তোমার গুরুত্ব বুঝতে আমাকে আর তোমাকে একে অপরের থেকে দূরে থাকতে হবে। তুমি অনেক দূরে কোথাও চলে যাও। কিন্তু চেয়ারম্যান এসব বলার সময় ভেতরে ভেতরে কান্না করছিল আর এসব শুনে এন্ড্রু রেগে চলে যায়। অন্যদিকে যে তার সব সেভিং বিক্রি করে একটি বন্দুক কিনে আনে, তার মধ্যে 2টা বুলেট রয়েছে। তারপর যে পার্কিং লটে জিনার গাড়ির কাছে যায় আর বডিগার্ডকে বলে এটা খোলো। বডিগার্ড বলে আপনি এখানে আসলে কি করবেন? হঠাৎ করে জেজেকে বন্দুক বের করতে দেখে বডিগার্ড জিজ্ঞেস করে আপনি কি জিনাকে মেরে ফেলবেন? যে বলে হ্যাঁ, আমি টাকা শক্তি পাওয়ার জন্য যে আশা রেখেছিলাম সেই সব কিছু মাটিতে মিশিয়ে দিয়েছে। লিয়ার জিনা একসাথে এই কাজ করেছে, তাই তাদের দুজনের মৃত্যু আমার হাতেই হবে। এসব শুনে প্রথমবার বডিগার্ডের রাগ হয় আর বলে আপনার প্রথম শত্রু তো লি, তাই আগে লিকে শেষ করতে হবে, তাই না? তাহলে জিনাকে কেন মারতে চান আপনি? এইভাবে বডিগার্ড জিনাকে একটু সাপোর্ট করে। যে বলে ফালতু কথা বলো না, আমি জিনাকে মেরে তার বডি ডিসপোজ করতে চলেছি। আর হ্যাঁ, তুমি তার বডিকে ডিসপোজ করবে, বুঝতে পেরেছো? এটা বলে সে জিনার গাড়িতে বসে পড়ে। বডিগার্ডও চলে যায়। আর এসব না জেনে জিনা কিছুক্ষণ পরে সে গাড়িতে বসে আর হঠাৎ করে যে পেছন থেকে বন্দুক জিনার দিকে ধরে বলে তোমার কি মনে হয় যে আমি তোমাকে এত সহজে ছেড়ে দেব? তখনই জিনার কাছে একটা আননোন নাম্বার থেকে কল আসে। জিনা লুকিয়ে কল ধরার চেষ্টা করে, কিন্তু যে জিনাকে বন্দুক দিয়ে মেরে বেহুশ করে দেয়। আসলে আননোন নাম্বার থেকে কল করা লোকটি আর অন্য কেউই নয়, বরং বডিগার্ডই ছিল, যে জিনাকে বাঁচাতে চাচ্ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত জিনা কল ধরতে পারে না। অন্যদিকে এন্ড্রু একটা ব্রিজে দাঁড়িয়েছিল আর মনে হচ্ছে সে আত্মহত্যা করবে। তার মন অনেক ভারী এবং তার কষ্টের সীমা থাকে না। কিন্তু শেষে এন্ড্রু তার আর জিনার এঙ্গেজমেন্টের ছবি দেখে খুশি হয় আর এন্ড্রু সেই ছবি পানিতে ফেলে দেয়। তারপর এন্ড্রু শেষবারের মতো তার বাবার সাথে কথা বলার জন্য কল করে আর বলে বাবা আমি আপনাকে অনেক কিছু বলতে চাই। যখন আমি ইউএস থেকে এসেছি তখন আমার মনে আপনার জন্য শুধু ঘৃণাই আর ঘৃণা ছিল। আমি আপনার থেকে বদলা নিতে চেয়েছিলাম, কিন্তু যখন আপনার কাছে আসা শুরু করলাম তখন জানেন আমার কি মনে হয়েছিল হয়তো ছোটবেলা থেকে আমার আপনার কাছে থাকা উচিত ছিল। আপনাকে আমার খুব ভালো লাগতো, আমি আপনাকে অনেক মিস করব। এসব বলে এন্ড্রু কান্না করে। তার কথা চেয়ারম্যান বুঝে যায় আর বলে তুমি কোথায় আছো? সে বলে আই এম সরি বাবা। এটা বলে এন্ড্রু কল কেটে দেয় আর অনেক কান্না করে। তারপর এন্ড্রু জিনাকে কল করার চেষ্টা করে, কিন্তু এন্ড্রু কল করতে পারে না। তখন এন্ড্রুর কাছে আননোন নাম্বার থেকে একটা কল আসে, যেটা বডিগার্ড করেছিল। বডিগার্ড বলে যে জিনাকে কিডন্যাপ করে নিয়ে গেছে আর জিনাকে ডিসপোজ করে তাকে মেরে ফেলবে। প্লিজ কিছু একটা করে তাকে বাঁচাও। তারপর বডিগার্ড লিকে কল করেও এই কথা বলে। অন্যদিকে দেখানো হয় যে জিনাকে ফেলে দেয় আর বলে তোমার মৃত্যু হতে চলেছে, কিন্তু এটার দায়ী আমি নই, এর কারণ হচ্ছে শুধুমাত্র লি, এই জন্য তুমি আমাকে ভুল বোঝো না। এটা বলে যে শুট করতে যাবে সেই সময় এন্ড্রু দৌড়ে চলে আসে আর জেজের উপরে ঝাঁপিয়ে পড়ে। এইবার এন্ড্রু জেজের উপরে বসে জিনাকে বলে তুমি এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যাও। জিনা সেখান থেকে একটু দূরে সরে যায় আর তখনই এন্ড্রু জেজের গলা টিপে ধরে আর তাকে মারার চেষ্টা করে, কিন্তু এর মধ্যে জেজে তার পাশে পড়ে থাকা বন্দুক তুলে এন্ড্রুকে শুট করে দেয়।
গুলির আওয়াজ শুনে জিনা পেছনে ফিরে তাকায়, কিন্তু তখন এন্ড্রু এটা বলে, জিনা এখানে দাঁড়িও না, তুমি এখান থেকে চলে যাও। তখন জে এন্ড্রুকে ফেলে দিয়ে জিনার দিকে বন্দুক ধরে। জে জিনাকে শুট করার আগেই এন্ড্রু জে হাত থেকে নিজের দিকে বন্দুক ধরে, আর তখন দ্বিতীয় গুলিটাও এন্ড্রুরই লাগে। বন্দুকে শুধু 2টা বুলেটই ছিল, তাই জে জিনাকে শুট করতে পারে না। এন্ড্রু রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকে। তখন পুলিশের গাড়ির শব্দ শুনে জে তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে যায়। জিনাও এন্ড্রুর কাছে যায় আর বলে, তোমার কিছু হবে না, আমি তোমাকে অবশ্যই বাঁচাবো। কিন্তু এন্ড্রু জিনার চোখের জল মুছে দিয়ে বলে, আমি কোনোভাবে তোমাকে বাঁচিয়েছি, এটা কি কম? আমি তোমাকে অনেক ভালোবেসেছি জিনা, তুমি আমাকে ক্ষমা করে দিও। জিনা বলে, প্লিজ তুমি এরকম কথা বলো না, তোমার শক্তি নষ্ট হয়ে যাবে, তোমার শক্তি সংগ্রহ করা উচিত, আমি তোমাকে এখনই হাসপাতালে নিয়ে যাব। কিন্তু এন্ড্রু বলে, জানো আমি আমার মায়ের মতো একদম নরম মনের, তোমার কোলে মাথা রেখে আমি সেই ফিলিংস হচ্ছে যেটা আমার মায়ের কোলে মাথা রাখলে হতো। এই শব্দ বলার পর এন্ড্রু জিনার কোলে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আর যখন এন্ড্রুর কথা বলা বন্ধ হয়ে যায় তখন জিনা একদম অসাড় হয়ে যায়। হয়তো সে একটু খারাপ ছিল, কিন্তু তারপরেও তার ভালো লাগলো না। তারপর জিনা এন্ড্রুকে জড়িয়ে ধরে অনেক কান্না করে। আর অন্যদিকে লি সেখানে পৌঁছে যায় আর তারা জেজেকে পালাতে দেখে। লি সোজা জেজের উপরে গাড়ি চালিয়ে দেয়। জেজে গাড়ির সাথে ধাক্কা লেগে দূরে পড়ে যায়। লি তাড়াতাড়ি জেজেকে ধরে, কিন্তু জেজে তারপরেও বলে, আমার গেম এখনো শেষ হয়নি, আমি তোমাকে শেষ করেই ছাড়বো। এখন তো জেজেও ধরা পড়ে গেছে, তাই লি জিনাকে খুঁজতে খুঁজতে তার কাছে পৌঁছে যায়। কিন্তু সেখানে এন্ড্রু মৃতদেহ পড়েছিল আর জিনা তাকে কোলে বসে কান্না করছে। পরের দিন দেখানো হয় জিনা তার অফিসে মন খারাপ করে বসেছিল। তখন সেখানে বডিগার্ড এসে বলে, আমাকে ক্ষমা করে দাও, কিন্তু আমি এখন জেজের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য রাজি আছি। তোমার ভাইকে জেজেই খুন করেছে আর তার একমাত্র উইটনেস শুধু আমি। তুমি যখনই বলবে আমি এটা বলার জন্য সব সময় রেডি আছি। এসব শুনে জিনার চোখে পানি চলে আসে। সে অনেক ইমোশনাল হয়ে যায়, কারণ এই জন্যই তো জিনা এত কষ্ট করেছে যাতে তার ভাই ন্যায় পায়। আজ তার চেষ্টা সফল হয়েছে। অন্যদিকে কিমি প্রেসের লোকদের সামনে বলে যে অজানায় আমার দ্বারা জেজের প্রথম ওয়াইফের মৃত্যু হয়েছে, এই জন্য আমি সবার কাছে ক্ষমা চাই। আর আমি শুধু আমার বাবার পার্টি থেকে নয় বরং রাজনীতি থেকেই সরে যাচ্ছি। ওইদিকে লি প্রেসিডেন্টের সাথে দেখা করতে আসে, অর্থাৎ নেইলের সাথে। নেইল লিকে বলে, হঠাৎ তোমার কল আসলো। তখন আমি বুঝে গেছি অবশ্যই কোনো ইম্পর্টেন্ট কথা হবে। লি বলে, আমি জেজের ব্যাপারে কথা বলতে চাই। তার বিরুদ্ধে অনেক স্ট্রং এভিডেন্স পাবলিকের সামনে চলে এসেছে, তার ফাঁসির সাজা হওয়া উচিত। আর এই কাজ শুধু আপনিই করতে পারবেন। শুধু এটাই আপনার কাছে আমার প্রথম এবং লাস্ট রিকোয়েস্ট। যেহেতু লি নীলকে অনেক সাহায্য করেছে তাই নীলও না করতে পারে না, তাই সে রাজি হয়ে যায়। পরের দিন জেজেকে জেলে নিয়ে যাওয়া হয় আর তখনই সেখানে লি আসে। তখনও জেজে এটাই বলে যে তোমার কি মনে হয় আমাকে জেলে পাঠিয়ে দিয়ে তুমি শান্তিতে থাকতে পারবে? আমি আবার কোনো না কোনো ভাবে বাইরে বের হয়ে আসব, তখন তুমি অনেক পস্তাবে। তখন লি বলে, কি ভাবছো তুমি? এবার তুমি বাইরে আসতেই পারবে না, তোমার ফাঁসি হবে, ফাঁসি। এই কথা শুনে জেজের অবস্থা একটু খারাপ হয়ে যায়, কিন্তু তারপরেও বলে, তুমি পাগল হওনি তো? 30 বছরের মধ্যে কোরিয়ায় কারোর ফাঁসির শাস্তি হয়নি। লি বলে, যেদিন তোমাকে ননভেজ স্যুপ দেওয়া হবে সেদিন তোমার ফাঁসি হবে, এটা মনে রেখো। তারপর জেজেকে বাসে করে জেলে নিয়ে যাওয়া হয়। পরের সিনে লিয়ের টিম ড্রিঙ্ক করে সেলিব্রেট করছিল। লি মোজোকে বলে, আপনার সব থেকে বড় ইচ্ছা কি, এটা বলেন আমাকে। মোজো বলে, আর ইচ্ছে, সবারই তো কোনো না কোনো ইচ্ছে থাকে। খুব কম বয়স থেকে আমি ডোডো গ্রুপে কাজ করতাম। আমার শুধু একটা ইচ্ছে ছিল, আমি শেষ পর্যন্ত ডোডো গ্রুপের জন্য কাজ করব। লি বলে, আচ্ছা তাহলে ঠিক আছে, আপনার ইচ্ছে পূরণ করে দিলাম। আজ থেকে ডোডো গ্রুপ আপনার আর আপনি তার চেয়ারম্যান। মোজো বলে, এটা তুমি কি বলছো? সিন্ডি তো এখানেই বসে আছে, ডোডো গ্রুপ তো তার পাওয়া উচিত। তখন সিন্ডি বলে, মিস্টার মোজো, আমার ডোডো গ্রুপ চাই না, আমার এমনিতেও এসব বিজনেস পছন্দ নয়। আমি তো ফ্যাশন ডিজাইনার নিয়ে কাজ চালিয়ে যাব আর শান্তিতে থাকবো। তারপর লি প্যানিকে বলে, কাল থেকে আমাদের সংগঠনের হেড তুমি, আমি সংগঠন ছেড়ে দিচ্ছি। প্যানি বলে, এত বড় সংগঠন ছেড়ে দিয়ে তুমি কি করবে? তারপর লি যখন তার গ্লাস ওঠাতে যায় তখন হঠাৎ করে সে কিছুই দেখতে পারে না আর লি ভুল করে গ্লাস নিচে ফেলে দেয়। আর মনে হচ্ছে লির চোখ খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, তারপর সে একদম অন্ধ হয়ে যাবে। লি ভয় পেয়ে জিজ্ঞেস করে, জিনার ফ্লাইট কবে? আমি তাকে দেখতে চাই। আসলে জিনা তার ভাইয়ের জন্য তাকে ন্যায় পাইয়ে দিয়েছে আর সে এখন জার্মানি যাচ্ছে, এই জন্য লি তাকে দেখতে যায় আর দূর থেকেই তাকে দেখে। জিনাও জন আর তার ফ্রেন্ডের থেকে বিদায় নেয় আর সেই সময় তারা অনেক ইমোশনাল হয়ে যায়,
লিও বুঝতে পেরেছিল যে সে যে কোনো সময় অন্ধ হয়ে যাবে। এই জন্য লি চেয়েছিল অন্ধ হয়ে যাওয়ার আগে সে জিনাকে ভালো করেই দেখবে, কিন্তু জিনা ফিল করতে পারে যে তাকে কেউ পেছন থেকে কেউ দেখছে। জিনা যখন পেছনে ঘুরে তখন সেখানে লি দাঁড়িয়েছিল, আর জিনাকে দেখতে দেখতে লির চোখের আলো পুরোপুরিভাবেই নষ্ট হয়ে যায়, আর জিনার রূপও তার চোখে থেকে যায়। তারপর লির জন্য এই পৃথিবী অন্ধকারে ঢেকে যায়। তো এখান থেকে 2 বছর পর একটা বড় বাড়ি দেখানো হয়। হয়তো আপনাদের এই বাড়ির কথা মনে আছে, এটা লির ওই বড় সুন্দর বাড়ি। এখানে লি আগে থাকতো যখন লি অন্ধ ছিল, আর আজ সে আবারও অন্ধ। লি তার বন্ধুদের বাকি সব কাজ দিয়ে সে এই বাসায় আগের মতোই থাকছে। তখন টিভি নিউজে বলে নাথান যে জেজের মাধ্যমে লির পরিবারের সবাইকে খুন করিয়েছিল তাকে জেলে শাস্তি দেওয়া হয়েছিল, আর আজ 2 বছর পর কোনো স্পেশাল দিনের জন্য তাকে রিলিজ করা হয়েছে। নিউজে এটাও বলা হয় যে সিন্ডি 2 বছর আফ্রিকায় ট্রাভেল করেছে, আর সেখান থেকে অনেক বাচ্চাকে দত্তক নিয়েছে আর ভালোভাবে তাদের শিক্ষা প্রদান করার ব্যবস্থা করেছে, যার কারণে তাকে সুইস ইন্টারন্যাশনাল ভোল্টের অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। লি এটা শুনে অনেক খুশি হয়ে যায় যে সিন্ডি অনেক ভালো কাজ করছে। তখন গ্রেসে বলে আজ জেজের এই পৃথিবীতে শেষ দিন। অন্যদিকে আমাদের জেজেকে দেখানো হয় যাকে জেলে খাবার দেওয়া হয়। যে তাড়াতাড়ি খাবার খেতে লাগে, তখন সে বুঝতে পারে যে তাকে ননভেজ স্যুপ দেওয়া হয়েছে, আর তখন জেজে লির কথা মনে পড়ে যায়। লি বলেছিল যেদিন তোমাকে ননভেজ স্যুপ দেওয়া হবে সেই দিনই তোমার শেষ দিন হবে। এটা ভেবে জেজের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তখন গার্ডস এসে বলে তোমাকে ডাকা হয়েছে, চলো। জেজে ভয় পেয়ে বলে না, আমি যাব না, আমি বাঁচতে চাই। কিন্তু তারা তাকে ছাড়বে না, তাই তারা জেজেকে বেঁধে টেনে নিয়ে ফাঁসির জায়গায় নিয়ে যায়। জেজে চিৎকার করে বলে ওঠে আমি মরতে চাই না, আমি বাঁচতে চাই। বলতে বলতে সে হিসু করে ফেলে। মৃত্যুর ভয় তাকে আঁকড়ে ধরেছিল, কিন্তু কিছুই আর করার নেই। কিন্তু এসব কিছু তো অন্যায় কাজ করার আগে একবার ভাবা উচিত ছিল, কারণ সে যেরকম কাজ করেছিল। তারপর গার্ডরা জেজের মুখে কালো ব্যাগ পরিয়ে দেয়, তারপর তাকে ফাঁসিতেও চড়িয়ে দেয়। রশি কিছুক্ষণ সময়ের জন্য কাঁপে, কিন্তু হঠাৎ করেই আর তারপরেই জেজের মৃত্যু হয়ে যায়। আর এখানেই জেজের গল্পটাও শেষ হয়ে যায়। অন্যদিকে চেয়ারম্যানের বাসায় সবকিছু আবার স্বাভাবিক হয়ে যায়। নাথানকে দেখে মনে হয় সে 2 বছর জেলের বাতাস খেয়ে শুধরে গেছে, কিন্তু প্রথমে নাথান যে খুন করিয়েছিল তার জন্য তো তাকে ভিলেন বলা উচিত। তারপরে কাহিনী আরো সামনে যখন এগিয়ে গেছে তখন আপনি হয়তো বুঝতে পেরেছেন সে ভিলেনের নামেও কলঙ্ক। তাকে তো সবসময় একজন কমেডিয়ানের মতোই লেগেছে। আগের মতো সবাই বসে ব্রেকফাস্ট করছিল। এখন এই চেয়ারম্যান ডোডো গ্রুপের চেয়ারম্যান আর নেই, কিন্তু সে একটা ছোট কোম্পানির ওনার, আর এখন সে আগের মতো তার ফ্যামিলিকে গুরুত্ব দেওয়া শুরু করেছে। অনেক নরম মনের মানুষ হয়ে গিয়েছে। সে বলে খাওয়ার আগে আমাদের 2 মিনিটের জন্য কৃষকদের কথা মনে রাখতে হবে, এজন্য প্রার্থনা করো। তার ওয়াইফও এখন খুশি, সে আবার ফ্যামিলির সবাই এক হয়ে গেছে, আর তার ছেলেও শুধরে গেছে। চেয়ারম্যানের ওয়াইফ মাঝখানে এই জন্য হয়তো ভিলেন হয়েছিল, কারণ তার ভয় ছিল যে চেয়ারম্যান সবকিছু এন্ড্রুকে দিয়ে দিলে তার সন্তানদের কি হবে। অবশেষে তার সেই ভয়ও শেষ হয়ে গিয়েছে, আর সেও এখন স্বাভাবিক হয়ে গিয়েছে। অন্যদিকে আমাদেরকে মোজোকে দেখানো হয় যে ডোডো গ্রুপের চেয়ারম্যানের রূপে অফিসে এন্ট্রি নেয়। সবাই তার আগে মাথা নিচু করে। এসব দেখে তার অনেক রাগ হয়, আর বলে কথায় কথায় মাথা নিচু করা এটা আগে বাদ দাও। আমাদের দেশে এমনটা হওয়া উচিত নয়, না হলে দেশের মেরুদণ্ড দুর্বল হয়ে যাবে। তখন সেখানে জন আসে আর বলে জিনা কোরিয়া থেকে ফিরে এসেছে। সর্বপ্রথম জিনাই এন্ড্রুর মেমোরিয়ালকে দেখতে যায়। তার অনেক কষ্ট হয়, কারণ সে জানতো যে লিয়ের মতো এন্ড্রু তাকে খুবই ভালোবাসতো। সেখানে মোজোকে দেখে জিনা চমকে যায় আর বলে আপনি কিভাবে জানলেন যে আমি এখানে এসেছি? মোজো বলে এই কথা এতটাও ইম্পর্টেন্ট নয়, কিন্তু আমি তোমাকে এটা বলার জন্য এসেছি যে 2 বছর আগে যখন লি তোমাকে শেষবার দেখেছিল তখন লিয়ের চোখের আলো সারা জীবনের জন্য চলে গেছে, আর আমরা অনেক চেষ্টা করেছি তার মাথা থেকে বুলেট বের করার, যাতে তার চোখ আবার ভালো হয়ে যায়। কিন্তু দুর্ভাগ্য এটাই যে সার্জারি পর লির বাঁচার চান্স খুবই কম। যদি বুলেট বের করা না হয় তাহলে খুব তাড়াতাড়ি তার শেষ সময় চলে আসবে। এই কথা শুনে জিনা অনেক কষ্ট পায় যে আবার লিয়ে যেন কিছু না হয়ে যায়। মোজো বলে আমার মতামত তুমি শেষ সময় পর্যন্ত লিয়ের সাথেই থাকো, আর এই 2 বছরের মধ্যে প্রত্যেক দিন প্রত্যেক সময় সে শুধু তোমাকেই মনে করেছে। এমনিতে তো সে তার মনের কথা কাউকে বলে না, কিন্তু আমি তাকে খুব ভালো করেই বুঝতে পারি। এই জন্য আমি জানি যে সে তোমার সাথেই থাকতে চায়, কিন্তু তোমাকে কষ্ট দিতে চায় না। জিনা বলে লিকে এই অবস্থায় দেখে আমার অনেক কষ্ট হচ্ছে। যদি আমি তার কাছে যাই তাহলে হয়তো তার আরো অনেক বেশি কষ্ট হবে, আর আমি তাকে কষ্ট পেতে দেখতে পারবো না। মোজো বুঝতে পারে না যে সে কি বলবে। তখন জিনা বলে আমার কাছে একটা রাস্তা আছে। পরের সিনে লি তার বাসায় হেডফোন কানে দিয়ে কিছু একটা শুনছিল, আর যখন লি হেডফোন খুলে তখন লি কিছু আওয়াজ শুনতে পায়,
আগে যখন সে অন্ধ ছিল তখন তার শ্রবণ শক্তি অনেক বেশি ছিল, তো সেই ক্ষমতা তার মধ্যে আবারও চলে এসেছে। আর তাই লি দূরের আওয়াজ চুপ করে শোনে। এর মধ্যে বাইরে দেখানো হয় জিনা মোজোর সাথে এসেছে। জিনাকে দেখে গ্রে অনেক খুশি হয়ে যায় আর বলে, ভালো হয়েছে তুমি এসে গেছো। লি চমকে যায় আর শুনতে থাকে যে সেখানে কি কথা হচ্ছে। গ্রে বলে, লিকে আমরা এত সহজে ধোকা দিতে পারবো না। জিনা বলে, প্লিজ, আমার কাছে একটা আইডিয়া আছে। তারপরে তারা সবাই লির সাথে দেখা করতে যায়। এদিকে লি চুপচাপ খেলছিল, দেখে মনে হয় সে কিছুই জানে না। মোজো বলে, তোমাকে সাহায্য করার জন্য একটা অ্যাসিস্ট্যান্ট এসেছে, সে তোমার খুব ভালোভাবেই খেয়াল রাখবে। তার নাম হচ্ছে আনশি। লি বলে, এই নাম আমার পছন্দ হয়নি, তাকে এই জব থেকে এখনই বের করে দাও। আসলে সব সত্যি জানার পর লিও চায় না জিনা এখানে থেকে তার জীবন নষ্ট করুক, এই জন্য সে এইভাবে কথা বলছে যে তাকে কাজ থেকে বের করে দাও। মোজো বলে, দেখো, যেরকম তুমি দেখতে পাও না, এই মেয়েও সেরকম কথা বলতে পারে না। অনেক বিশ্বাস নিয়ে সে এখানে এসেছে, তুমি তাকে কাজে রেখে দাও। এখন লিও বুঝতে পারে না যে সে কি বলবে। তখন লি বলে, আমি তোমাকে 3টা চান্স দেব। যদি তুমি এরকম কিছু করো যেটা আমার পছন্দ না, তাহলে আমি তোমাকে 3বার ওয়ার্নিং দেব আর এরপর কাজ থেকে বের করে দেব। এই শর্তের উপরে লি জিনাকে কাজে রাখতে রাজি হয়ে যায়। পরের দিন দেখানো হয় জিনা সব সময় লির কাছেই থাকে, তার খুব খেয়াল রাখে। কিছুদিনের মধ্যেই লির সার্জারি হবে, ততদিন পর্যন্ত জিনা তার কাছেই থাকতে চায়। এই জন্য তো সে এখানে এসেছে। খাওয়ার সময় সে প্লেটে চিকেন রাখে, কারণ লি চিকেন অনেক পছন্দ করে। কিন্তু তখন লি বলে, দেখো, আমাকে একটা রোগীর মতো ট্রিট করো না, এটা তোমার ফার্স্ট ওয়ার্নিং। কিন্তু তারপরে যখন বাইরে তারা হাঁটছিল তখন লি পা পিছলে পড়ে যেতে থাকে আর তখন জিনা তাকে ধরে ফেলে। তখন লি বলে, আমাকে টাচ করবে না, এটা তোমার সেকেন্ড ওয়ার্নিং। জিনা একদম চুপ হয়ে থাকে, কারণ তার মনে হয় লি তাকে চিনতে পারেনি। পরের দিন লিকে শার্ট পরানোর সময় জিনা তাকে কাছে গিয়ে খুব ভালোভাবে দেখতে থাকে, যেরকম সে আগেও তার কাছে গিয়ে শার্ট পরিয়ে দিয়েছিল, ঠিক সেরকম ভাবে। কিন্তু তখন লি বলে, আমার এতটা কাছে এসো না, এটা তোমার থার্ড ওয়ার্নিং, আর এখন আমি তোমাকে জব থেকেও বের করে দিচ্ছি। কিন্তু তখন মোজো এসে বলে, তোমার অপারেশনের সময় চলে এসেছে। এটা বলে তারা তাকে হাসপাতালে নিয়ে যায়। জিনা অনেক টেনশনে থাকে যে জানি না কি হবে। কিন্তু চলে যেতে যেতে লি মনে মনে ভাবে যে আমাকে ক্ষমা করে দিও জিনা, তুমি যদি আমার সাথে থাকো তাহলে তোমার অনেক কষ্ট হবে, কারণ সার্জারির পর আমার যা কিছুই হতে পারে, আমি তোমাকে কষ্ট পেতে দেখতে পারবো না। এই জন্য লি এতটা কঠোর ব্যবহার করছিল। কিন্তু জিনা তো তাকে ছেড়ে যাবে না, সে হাসপাতালেও চলে আসে। তারপরে অপারেশন থিয়েটারে যাওয়ার সময় চলে আসে। মোজো আর গ্রে দূরে চলে যায়। জিনা লির পাশে অনেক ইমোশনাল হয়ে কান্না করে। তখন লি বলে, তোমার কি মনে হয় এত তাড়াতাড়ি আমি তোমাকে ভুলে যাব আর তোমাকে চিনতেও পারবো না? এটা বলে লি জিনার হাত ধরে। জিনা অনেক ইমোশনাল হয় আর বলে, তুমি ঠিক হয়ে যাবে, আমি এখানে তোমার ফিরে আসার অপেক্ষা করব। লিও প্রমিস করে যে আমি অবশ্যই ফিরে আসব। আর এরপরে জিনা বাইরে গিয়ে অপেক্ষা করে। অপারেশন থিয়েটারে সার্জারি করার সময় লির সব পুরনো কথা মনে পড়ে যায়। যখন প্রথমবার লি জিনার চুল টাচ করেছিল, তারপর যখন তাদের আবার দেখা হয় তখন লির চোখ ভালো হয়ে গিয়েছিল। ডুডু গ্রুপে কাজ করার সময় তাদের দুজনের মধ্যে আবারও ভালোবাসা হলো। তারা অনেক সুন্দর সুন্দর মুহূর্ত কাটিয়েছে একসাথে, আর এসব কিছু লি মনে করতে থাকে। আর এরপর তার সার্জারি সফল হয়ে যায় আর সে আবারও দেখতে পাচ্ছে। তো এখানে লি জিনাকে দেখে হাসি দিয়ে দেয়, তার মানে এখন তারা এক হয়ে যাবে আর বিয়ে করবে, বুঝতে পেরেছেন? আর এর মধ্যে দিয়ে অসাধারণ বড় একটা ড্রামার হ্যাপি এন্ডিং হয়ে যায়। Like it or love it, it's double or nothing. You ain't getting money, then nigga you bugging. Damn ass fat, you know I'ma hug it. Lows by the truck, fuck up the budget. Cashing it in, damn I'm a bucket. OD, you know I overdoes it. If it ain't moolah, we cannot discuss it. Her name ain't Erica, she finna bust it. Her name ain't Megan, but yeah she a stallion. The way that we dressing ran out of Italian, new chain busting. আপনাদের কেমন লেগেছে এত বড় একটা ড্রামা, সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো সিরিজ বা নতুন কোনো ড্রামা নিয়ে। আপনাদের পছন্দের কোনো ড্রামা থাকলে সেটাকে আমাদের সাজেস্ট করতে পারেন, আমরা সেটা নোট করে রাখবো। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই আমাকে মনে রাখুন। All this shit on me, I'm making her wet. It's double line, they know we the set. They know we up next, that's why they upset. Diamonds on me, and you know it's baguettes. Ballin' so hot, man, I need me a rep. If you ain't on time, then you getting left. Can't live in the past, ain't got no regrets. Ain't looking for love, just want me some sex. Like it or love it, still gotta respect it. How you in first, but you coming in second. They watching your next, so you gotta protect it. Running it up and we breaking the records. You gave us your last, you should've just kept it. Eyes on me as soon as I step in, the eye on me. You know what I'm reppin', it's eyes so yeah, you know what we dressing. Our blessings is coming, they know that we destined. Like it or love it, they know how we coming. Just send us the budget, send us the budget. She wanna